এনিমিয়া মানে কি? এনিমিয়া মানে কি এটা কিন্তু ফিজিওলজিতে আপনারা পড়ে আসছেন। রক্ত স্বল্পতা বলা যাবে না। রক্ত স্বল্পতা বলবে হচ্ছে আপনার একজন রোগী, আপনি ডাক্তার হিসাবে কথা বলতে আসছেন, আপনাকে বলতে হবে রক্তের হিমোগ্লোবিন কম, রক্তে হিমোগ্লোবিন কম। এনিমিয়ার ডেফিনেশন হচ্ছে রিডাকশন অফ টোটাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন সার্কুলেটিং ব্লাড। রিডাকশন মানে হ্রাস পাওয়া, অফ টোটাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব, যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন সার্কুলেটিং ব্লাড। আপনার যে শরীরে যে প্রবাহমান রক্ত আছে তাতে যখন আপনার হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যাবে তখন সেটাকে বলা হবে এনিমিয়া। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্যারামিটার দিয়ে দিছে, এই প্যারামিটারের নিচে যখন হিমোগ্লোবিন থাকবে তখন তাকে আপনার বলতে হবে সে এনিমিক। এনিমিক মানে কি? যার এনিমিয়া হয়েছে, যার এনিমিয়া হয়েছে। সে প্যারামিটারটা কি? মেইলে হইতেছে 13 গ্রাম পার ডেসিলিটার, সরি ডেসিলিটার। ডেসিলিটার মানে কি? ইন কেস অফ ফিমেল, শুনেন আমার যদি এখন 1-2 পড়া পড়াইতে হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এগুলো তো আপনারা পড়ে আসছেন, ডেসিলিটার চিনতেছেন না? হ্যাঁ, আপনারা একটা কবিতা মুখস্থ করছেন না, ওই যে কি যেন কিলাইয়া হাকাইয়া ডাকাত পিটাইলেন। আমি ওইটা অবশ্য মুখস্থ করি না, আমাদের এভাবে মুখস্থ করতে হয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে সেন্টিসিমাল স্কেলের যে তরল মাপার যে স্কেলটা, সেটা কি? সেন্টিসিমাল স্কেলে লিটারকে কিভাবে প্রকাশ করা হয়? আরে মহাযন্ত্র না, তাই ওকে, এখানে হচ্ছে না। আচ্ছা, এখানে তাও বেটার আগের থেকে। সেন্টিসিমাল স্কেলের লিটার মানে হচ্ছে 1000 ml, 1000 ml। আর ডেসিলিটার মানে হচ্ছে 1 লিটারের মানে 1000 ml এর 10 ভাগের 1 ভাগ। ডেসি মানে হচ্ছে 10, ডেসিমাল। আমরা ডেসিমাল স্কেল বলি না, সেন্টিসিমাল, ডেসিমাল, ফিফটিসিমাল। এই ডেসিমাল স্কেলের ডি আর এই লিটারের লিটার, তার মানে হচ্ছে ডেসি লিটার। ডেসিলিটার মানে হচ্ছে প্রতি 100 ml রক্তে, প্রতি 100 ml রক্তে 13 গ্রাম হিমোগ্লোবিন থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে 12 গ্রাম। যদি এর নিচে থাকে তখন সেটা হয়ে যাবে আপনার এনিমিক পেশেন্ট। এই যে এনিমিক পেশেন্ট তারা হইল, এই এনিমিক পেশেন্টদেরকে আপনি বুঝতে হবে যে তারা এনিমিক। এটা কিভাবে বুঝবেন? এই মার্জিন দ্বারা। ক্লিয়ার? এই এনিমিয়ার ডেফিনিশন তাহলে কি দাঁড়াইলো বলেন? আপনার এই ডেফিনিশন দাঁড়া করান। টোটাল রিডাকশন অফ হিমোগ্লোবিন, টোটাল রিডাকশন অফ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন এ সার্কুলেটিং ব্লাড। সেটাই এখন রিডাকশন কত হবে? 13 গ্রামের নিচে অথবা 12 গ্রামের নিচে। ছেলে হলে 13 গ্রামের নিচে হবে, মেয়ে হলে 12 গ্রামের নিচে হবে। যদি এটা নিচে চলে যায় তখন এটা হবে এনিমিয়া। এখন সবই ঠিক আছে, আপনি বুঝলেন যে এনিমিয়া হয়েছে। এখন এনিমিয়াটা কেন হয়েছে? আমরা তো প্র্যাকটিস অফ মেডিসিন পড়তেছি, তাই না? আমাদেরকে জানতে হবে যে কোন অবস্থাটায় আসলে এই ঘটনাটা ঘটে। তো প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে এই এনিমিয়াটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ কেন। এনিমিয়াটা মানে আমাদের হিমোগ্লোবিনটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা আগে আমাদেরকে সবার আগে বুঝতে হবে। আগে আমার তো দরকার,
আমাকে যদি যেমন ধরেন এই যে এখন কি যুদ্ধ চলতেছে না, একটা যুদ্ধ চলতেছে, যুদ্ধে সেই 200-2000 মাইল দূরে যুদ্ধ চলে, আমার এত কি আসা যায়, কিন্তু অলরেডি আমাদের ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, আমাদের যে জ্বালানি তেল সেটার দামও বেড়ে গেছে। কেন? কারণ ওই তেলটা ওই দেশ থেকে আসে, তাই সুতরাং ওইখানে যুদ্ধ লাগা মানে আমার অবস্থা কেরোসিন। ব্যাপারটা বুঝতে পারছি? ঠিক সেরকম হিমোগ্লোবিন কমে গেছে, দেখেছে সমস্যা কি? আগে তো জানতে হবে যে হিমোগ্লোবিন আমার কি কাজটা করে। ওই যে ওইখানে একটা ভাইয়া বলছে কি যে অক্সিজেন, মানে উনি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে রক্তে অক্সিজেন থাকে বা রক্ত অক্সিজেন পরিবহন করে, কিন্তু রক্ত কি সরাসরি অক্সিজেন পরিবহন করতে পারে? পারে না। রক্ত অক্সিজেন পরিবহন করে হচ্ছে এই আরবিসির মধ্যে, এবং এই আরবিসির কোন অংশটা অক্সিজেনটা বাইন্ড করে, অক্সিজেনটাকে ধরে রাখে হচ্ছে এই হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যত বেশি থাকবে রক্তে তত অক্সিজেন সহজভাবে সে ধরে রাখতে পারবে। হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে কি সে অক্সিজেন ধরে রাখতে পারবে? পারবে না। সহজ হিসাব। তার মানে কি হিমোগ্লোবিন না থাকলে আমার কি হবে? আমার অক্সিজেন শর্টেজ হবে। তাহলে এই জন্য গুরুত্বপূর্ণ না বিষয়টা? আরবিসি যদি না থাকে, আরবিসি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় না থাকে তাইলে সে অক্সিজেন নিতে পারবে না। অক্সিজেন সে যদি দিতে না পারে তাহলে কি কার্বন ডাইঅক্সাইডকে বের করতে পারবে? তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাবে শরীরে। তাহলে আমাদের এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো কি গ্যাস, এই গ্যাসের যে পরিবহন সংবহন তন্ত্র সেটাকে সে নিয়ন্ত্রণ করে, তাই না? তাইলে এই হিমোগ্লোবিন যদি আমাদের শর্টেজ হয় তাহলে আমাদের শরীর কি হবে বলেন এবার? অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড শরীরে বেড়ে গেছে, কি হবে? টায়ার্ড হয়ে যাব। টায়ার্ড হয়ে যাব, আমরা খুব দ্রুত টায়ার্ড হয়ে যাব। টায়ার্ড বলছি বুঝতেছেন না, ফেটিক বললে বুঝবেন? ফেটিক, ক্লান্ত, ঠিক আছে? এই শব্দটা ম্যাথমেটিক্যাল শব্দ, টায়ার্ড, ফেটিক, ক্লান্ত, ঠিক আছে? ক্লান্ত হয়ে যায়, তার মানে কি অ্যানিমিয়া রোগীরা কি হয়? ক্লান্ত হয়ে যায়। একটা সিমটম বুঝলেন। এবার আসেন আর কি কি কাজ করে? নিউট্রিশন দেয় না, পুষ্টি দেয় না, তো ও তো ঠিক মতো ধরতেই পারতেছে না, পুষ্টি দিতে পারবে? তাহলে কি হবে? অপুষ্টিজনিত দেখা দিবে। তাইলে অ্যানিমিয়াটা আমাদের শরীরের দরকার কেন সেটা বুঝতে পারতেছেন? আচ্ছা, এইবার আসেন এই যে হিমোগ্লোবিনটা কেন কম হয়? অ্যানিমিয়া তো হইল, ঠিক আছে, হিমোগ্লোবিনটা কেন কম হয়? এই কম হওয়ার অনেকগুলো কারণ আছে। এত কারণ তো মুখস্থ রাখতে পারবেন না, অল্প কয়টা কারণ, 4টা কারণ বলে দিচ্ছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানে কি? শর্টেজ। আমার পকেটে টাকা নাই, এখন আমি কি চাইলেই কি আমার খাবার কেউ কিনে দিবে? তাহলে কি আমার শর্টেজে, আমার যে পকেটে টাকা নেই এটাকে আমার ডেফিসিয়েন্সি, আমার মানে কি হলো, মানে ক্রয় ক্ষমতা কমে গেছে। ঠিক সেরকম আমাদের শরীরে যখন আয়রন থাকে না তখন আয়রনটা আপনার হিমোগ্লোবিন তৈরিতে আয়রন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ফিজিওলজির পড়া, আমি এখন ওইদিকে আবার গেলে এদিকে আসতে পারবো না। তো হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন দরকার। আমার শরীরে যদি আয়রন ঠিকমতো থাকে তাহলে আমি হিমোগ্লোবিন তৈরি হবে, যদি আয়রন ঠিকমতো না থাকে আয়রন তৈরি হবে, মানে হিমোগ্লোবিন তৈরি হবে? থাকবে না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আরেকটা হইতেছে ক্রনিক ডিজিজ। যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনার অ্যানিমিয়া হওয়ার প্রবণতা থাকে। যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই আপনার এই যে অ্যানিমিয়া তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে। কেন বলেন তো? কেন বলেন তো? ক্রনিক ডিজিজ হলে মানুষের শরীর কি হয়? মেজাজ খুব খিটখিটে থাকে, মানে কাজকর্মে তার মনোযোগ থাকে না, খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, দেখা যায় কি নিউট্রিশনাল ইমব্যালেন্স হয় এবং ধীরে ধীরে তার মধ্যে অ্যানিমিয়ার যে সিমটমগুলো, অ্যানিমিয়ার যে পরিবর্তনগুলো সেগুলো তার শরীরে আসতে শুরু করে। তারপরে হচ্ছে অ্যাকুইট ব্লিডিং। অ্যাকুইট ব্লিডিং, অ্যাকুইট ব্লিডিং কি জিনিস? দ্রুত রক্ত চলে যায়। কেমনে যাবে? আপনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে বলা নেই ঘাড়ের উপরে পড়লো গাছ,
এদিক দিয়ে আল্লাহ আপনারা বাঁচায় রাখছে, কিন্তু এখান দিয়ে ছিঁড়ে গেছে। এখান দিয়ে যদি ছিঁড়ে যায়, এই ট্রাপিজিয়াস মাসেলের নিচে খুব ভেরি গুরুত্বপূর্ণ একটা আর্টারি গেছে, ঠিক আছে? ওই আর্টারিটা ছিঁড়ে গেল, তাহলে কি হবে? প্রচন্ড রক্তপাত হবে। রক্তপাতের সিস্টেমটা কিরকম জানেন? আমাদের যদি আর্টারি ছিঁড়ে যায়, পুরো শরীরের রক্ত বের হয়ে যেতে মাত্র 1.5 মিনিট সময় নেবে, 1 থেকে 1.5 মিনিট পুরো শরীরের রক্ত বের হয়ে যাবে শরীর থেকে। আর্টারি একটা যে মেজর ভেসেল আর্টারি যদি ছিঁড়ে যায়, তাইলে শরীরে যদি রক্তই না থাকে, তাহলে কি হিমোগ্লোবিন থাকবে? তার মানে অ্যাকুইট ব্লিডিং এর কারণে হইতে পারে। আরেকটা হইতে পারে হেমোলাইসিস। হেমোলাইসিস কি জিনিস? হেমোলাইসিস মানে হচ্ছে হিমোগ্লোবিনটা ধ্বংস হয়ে যায়। নর্মালি হিমোগ্লোবিনের মানে জীবনকাল কতদিন? কত? মাইরা ফেলে কিন্তু সবারে 120 দিন। 120 দিন। এই 120 দিনের মধ্যে আরবিসি মারা যাবে, তার জীবনকালে এইটুকুই। সে একটা শেষ হয়ে আরেকটা নতুন তৈরি হবে। তাইলে কিন্তু দেখা গেল যে 120 দিনের আগেই এইটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাইলে কি হবে? হেমোলাইসিস হলো, হিমোগ্লোবিনটা ভেঙে গেল। হেমোলাইসিস মানে হিমোগ্লোবিনের যে আয়রন, এই আয়রনটা ভেঙে ফ্রি হয়ে যাচ্ছে। এই আয়রন ভেঙে যখন ফ্রি হয়ে যাবে, তখন সেটাকে বলে হেমোলাইসিস। এবং অন্যান্য মানে অনেক কারণে হইতে পারে। আমি আপনাদেরকে সহজ করার জন্য এই কয়টা দিয়েছি। আপনারা যদি আরো ভাবে পড়তে চান, বইয়ে প্রচুর আছে, আমি ওদিকে যাই নাই। আচ্ছা, শ্রেণী বিভাগ বা এই ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়াতে আপনার অনেকগুলা টার্ম আছে, যেই টার্মগুলা আমি ইংরেজিতে রেখে দিছি আপনাদেরকে। একটু এই জিনিসটা একটু পড়তে হবে। এখানে কিছু টার্ম লিখে দেওয়া আছে, এই টার্মগুলো খুব সহজ। যদি আপনারা যদি না বুঝেন জাস্ট লিখে মানে এই উচ্চারণটাই লিখবেন, তাইলেই হবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? আমি তাও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া দুইভাবে করা হয়েছে এখানে। একটা হচ্ছে হাইপোজেনারেটিভ, হাইপোরিজেনারেটিভ, আর একটা হচ্ছে রিজেনারেটিভ। হাইপো মানে কম, রিজেনারেটিভ মানে নতুন করে তৈরি হওয়া। মানে নতুন করে তৈরি হইতে, আরবিসি কি নতুন করে তৈরি হবে, প্রতি 120 দিন পর পর নতুন করে আরবিসি তৈরি হবে। তো সেটা যদি তৈরি না হয়, তখন সেটা আবার হাইপো রিজেনারেটিভ। আরেকটা হইতেছে রিজেনারেটিভ হয়, মানে নতুন করে তৈরি হচ্ছে, নতুন করে তৈরি হওয়ার পরেও অ্যানিমিয়া হচ্ছে। সেটা কি কারণ? দুইটা কি রকম? হাইপো রিজেনারেটিভ যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। মানে এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া জিনিসটা হচ্ছে কি, ওই যে বলছিলাম না পেন্সিল শেপ, এস শেপ, হিমোগ্লোবিনের শেপ, আরবিসি শেপটা হচ্ছে আপনার পেন্সিল শেপ থাকে, অথবা এই যে মাইক্রোসাইটিক মানে ছোট সাইজের থাকে, অথবা সেটা এস শেপের থাকে, যেটা আপনার প্রপার হিমোগ্লোবিনকে সে গ্রহণ করতে পারে না বা ক্যারি করতে পারে না। এই ধরনের যেই আরবিসির কারণে যে অ্যানিমিয়াটা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তারপর হচ্ছে পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া। অ্যাপ্লাসিয়া মানে হচ্ছে আরবিসি যেটা, এই লোহিত রক্তকণিকাটা, এই লোহিত রক্তকণিকাটা আপনার সেলটা ছোট হয়ে যায়, সেল যে সাইজ সেটা ছোট হয়ে যায়। এটা মানে আপনার শুধু আরবিসি যেটা, সেটা আপনার সঠিকভাবে বড় হইতে পারে না। যতটুকু তার সাইজ শেপ আসা দরকার, যতটুকু তার মানে কি বলে ডায়ামিটার তার আসা দরকার, সেই ডায়ামিটারে আসতে পারে না, ছোট থাকে। সুতরাং তখন সে ওই পরিমাণ হিমোগ্লোবিন সে ক্যারি করতে পারবে না। মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এটা একটা রোগ, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এইটা শুধু এইটুকুই মনে রাখেন, এর বেশি কিছু আপাতত এটা দরকার নাই। আরেকটা হচ্ছে ডেফিসিয়েন্সি স্ট্যাটাস। ডেফিসিয়েন্সি স্ট্যাটাসের মধ্যে হচ্ছে ভিটামিন এবং আয়রন। আমাদের শরীরে মনে করেন এই আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারের মধ্যে প্রপার নিউট্রিশন যদি না থাকে, তাহলে কি আমাদের শক্তি আসবে? ব্যালেন্স ডায়েট হবে? আমি শুধু ভাত খেয়ে এলাম, আমি কোনো সবজি খেলাম না, কোনো মাছ খেলাম না, কোনো ডিম খেলাম না, দুধ খেলাম না, আমার শরীরে শক্তি থাকবে? হবে না। আবার আমি শুধু প্রোটিন খেলাম, মাছ খেলাম, মাংস খেলাম, ডিম খেলাম, কিন্তু কোনো ভাত খেলাম না, তাহলে আমার শক্তি আসবে? আসবে না। টোটাল একটা ব্যালেন্স ডায়েট হইতে হবে। তো ওই ব্যালেন্স ডায়েট যদি না থাকে, তখন আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, যার মধ্যে অ্যানিমিয়া একটা গুরুত্বপূর্ণ।
রোগ। তারপরে হচ্ছে ম্যারো ইনফিল্ট্রেশন বা ফাইব্রোসিস। বোন ম্যারো, বোন ম্যারো কি জিনিস? বোন মানে অস্থি, ম্যারো মানে মজ্জা, অস্থি মজ্জা। বোন ম্যারোতে যদি কোনো সমস্যা হয় তখন আপনার এই প্রবলেমটা দেখা দিতে পারে। বোন ম্যারোতে প্রবলেম কেন হবে? বোন ম্যারোতে প্রবলেম হয়েছে, হাড়ের মধ্যে হাড়ে পচন ধরে গেছে, আমার এনিমিয়া হবে কেন? এটা কেন হবে? কারণ হচ্ছে আমাদের যে আরবিসি তৈরি হওয়ার যে ফ্যাক্টরি, সেটা হইতেছে লং বোন, লম্বা লম্বা যে হাড়গুলা, সেই লং বোন থেকে আমাদের আরবিসিটা তৈরি হয়। এখন আরবিসি তৈরির যে প্রসেস, এইটা আপনারা ফিজিওলজিতে পড়ে আসছেন। ইন্ট্রা ইউটেরাইন লাইফ মানে গর্ভাবস্থায় আরবিসি তৈরি হয় কোত্থেকে? তাই যারা ইন্টারমিডিয়েট যে সায়েন্সে পড়াশোনা করছেন না, ইন্টারমিডিয়েট সায়েন্সে কেউ ছিলেন এখানে? কেউ নাই? তাহলে তো মারছেন। মরুভূমি মানে একদম খা খা মরুভূমি, সাহারা মরুভূমি আছে, তাই তাহলে তো হবে। অনেক কিছু বুঝতেছেন সেটাই। আচ্ছা, এই বোন ম্যারো যেটা, বোন ম্যারো আমাদের, আমরা যখন ফুললি গ্রোন হয়ে যাই, আমরা যখন বড় হয়ে যাই, আমাদের শরীর যখন, আপনি কথা বললে আমি ওখানে বসে, আপনি আসেন ইয়েতে, যখন আমরা যখন বড় হয়ে যাই, একদম ফুললি গ্রোন হয়ে যাই, তখন আরবিসি তৈরি হয় হচ্ছে আমাদের লং বোন থেকে। লং বোন মানে শরীরে যত লম্বা লম্বা হাড় আছে, এই লং বোনে যে বোন ম্যারো আছে, বোন ম্যারো থেকে আরবিসিটা তৈরি হয়। সো আমার বোন ম্যারো যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আরবিসি এই এনিমিয়া কি দেখা দিবে না দেখা দিবে না? দেখা দিবে। এরকম আরো কিছু আছে, ইরিথ্রোপয়েটিন আনপ্রেডিকশন, ওইটা ওগুলো অন্য জিনিস। আরেকটা হচ্ছে রিজেনারেটিভ। রিজেনারেটিভ মানে হচ্ছে যে কোষ তৈরি হচ্ছে, আরবিসি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও অ্যানিমিয়া হচ্ছে। কীরকম? তৈরি হওয়ার পরে সেটা ভেঙে যাচ্ছে। আপনি এই মনে করেন এই বইটা আপনি এটা রেডি করছেন, এইভাবে পড়ার জন্য রেডি করছেন, কিন্তু এইভাবে নড়াচড়া করতে গেলে প্রত্যেকটা পাতা ছিঁড়ে চলে গেল, তাহলে কি বইয়ের বাইন্ডিং ঠিক আছে? বই কিন্তু প্রোডাকশন আপনার ঠিক আছে, কিন্তু যখনই আপনি কাস্টমারের হাতে দিচ্ছেন, সে যখন এরকম করতেছে, তখন সাথে সাথে এটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে আনপ্রোডাক্টিভ, মানে প্রোডাকশন ঠিক আছে কিন্তু এটা কোনো কাজ হয় নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে হেমোলাইসিস। তারপর হচ্ছে অটো ইমিউন। অটো ইমিউন কীরকম? কোনো কারণ ছাড়াই সেল ধ্বংস হয়ে যায়, কোনো কারণ ছাড়াই সেল ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আপনার নন ইমিউন, যেমন অটো ইমিউন না, মানে কিন্তু সে জন্মগতভাবেই তার মধ্যে কিছু রোগ নিয়ে আসে। আমরা যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সব কি তার সবসময় 100% সুস্থ থাকে? কোনো না কোনো কিছু না কিছু দুর্বলতা নিয়ে একটা মানুষ জন্মগ্রহণ করে। সো এইরকম যদি জন্মগ্রহণ করলো যে যার আরবিসি ঠিকমতো তৈরি হচ্ছে না, কিছু বলার আছে? কিছুই বলার নাই। তারপরে হচ্ছে আপনার কিছু রোগ আছে, ড্রাগস আছে, যে ড্রাগসগুলোর প্রভাবে আপনার আরবিসি খুব দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে, আরবিসি খুব দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে, এমন কিছু ড্রাগ আছে। ড্রাগগুলো কি কি? যেমন স্টেরয়েড। স্টেরয়েডটা তো আসলে স্টেরয়েড ঠিক আছে, কিন্তু মানে আমরা এলিমেন্ট নিয়ে বলি তাহলে ভালো হবে, সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন লেড, যেমন জিঙ্ক, যেমন কপার। লেড কীরকম? দেখবেন এই যে আপনার সীসা মুক্ত পানি বলে না, সীসা মুক্ত পানি, এই লেড মানে হচ্ছে সীসা, লেড, পিবি, লেড এর, ঠিক আছে? আমাদের একটা মেডিসিন আছে না, প্লাম্বাম মেটালিকাম, এই প্লাম্বাম মেটালিকাম, লেড, প্লাম্বাম মেটালিকাম। এই সীসা থেকে, সীসা যদি কারো খাওয়াই দেওয়া হয় বা সীসাযুক্ত পানি যদি কোনো বাচ্চা খেতে থাকে, একটা সার্টেন পিরিয়ড পরে তার শরীরে এনিমিয়া দেখা দেয়, কারণ সেটা তার রক্তটা টক্সিক হয়ে যায়, সীসার পরিমাণ বেড়ে যায়, আর এই যে লিভারে সীসা ডিপোজিট হয়, আর বিশেষ ভাঙতে শুরু করে। আচ্ছা, তারপর হচ্ছে ব্লিডিং। আপনি যদি কোনো একটা মানে কোনো, এর আগে তো বললাম যে অ্যাকুইট ব্লিডিং হইলো, সেই ব্লিডিংয়ের কারণে আপনার এনিমিয়া দেখা দিবে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আপনাদের থাকা উচিত ছিল, সেটা হচ্ছে ক্রনিক ব্লিডিং হয়,
ক্রনিক ব্লিডিং হয় কি হবে? হ্যাঁ, ক্রনিক ব্লিডিংটা কীরকম? অনেক মানুষ আছে দেখবেন মানে সামনে কথা বলতেছেন, মুখে গন্ধের মানে জ্বালায় তার সাথে কথাই বলা যাচ্ছে না। তাকে প্রশ্ন করে দেখেন যে তার দাঁত দিয়ে রক্ত পড়ে। অনেক মানুষ আছে যাদের মলে অস্বাভাবিক রকম দুর্গন্ধ থাকে, পচা দুর্গন্ধ থাকে। জিজ্ঞেস করে দেখেন তাদের মলের রং কালো থাকে বা মাটি বা মেটে বা বাদামি থাকে। আর মেয়েদের তো একটা প্রবলেম, তাদের মান্থলি যে মাসিকটা হচ্ছে সেইটা যদি নর্মালি যতটুকু হওয়ার কথা তার চেয়ে যদি বেশি হয়, মেয়ে অ্যানিমিক হয়ে যাচ্ছে। এই যে ক্রনিক ব্লিডিংগুলো হয়, এই ব্লিডিংটা প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু রুগী এসে বলবে না যে ডাক্তার সাহেব আমার অ্যানিমিয়া হয়েছে, আমার ওষুধ দেন। আপনাকে খুঁজে বের করতে হবে। লক্ষণটা আপনার সামনে সে কিন্তু ফুটায় তুলে ধরতেছে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে লক্ষণটা অ্যাকচুয়ালি কোনটা। ঠিক আছে? এই যে দাঁত থেকে যে আপনার ব্লিডিংটা হচ্ছে, এই ব্লিডিংটা কিন্তু সে বুঝতেছে না, কিন্তু অপোনেন্ট মানে তার সামনে যে আছে সে বুঝতে পারছে যে তার দাঁতে একটা প্রবলেম হচ্ছে, যে কারণে এরকম স্মেল আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার অ্যানিমিয়া রোগীর চিকিৎসায় যে বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে, আমি কিন্তু এখনো লক্ষণ ওই একটাই বলছিলাম, শুধু ফেটিগ। এরপরে কিন্তু লক্ষণ আর বলি নাই, কারণ এইটা আগে বুঝতে হবে যে অ্যানিমিয়ার যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন কোন কোন জায়গায় আপনাকে মনোযোগ দিতে হবে। 1 নাম্বার হচ্ছে হিস্ট্রি। তার টোটাল হিস্টোরিটা জানতে হবে যে অ্যাকচুয়ালি তার রক্ত শূন্যতা বা রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কেন। সেটা হচ্ছে পারিবারিক কোনো ইতিহাস আছে কিনা, যে আপনার বাবা মার মধ্যে রক্ত আগে থেকেই এরকম কম থাকে, আপনার মধ্যেও সেটা চলে এসছে কিনা। তারপর হচ্ছে কিছু কিছু অঞ্চলের মানুষ আছে যাদের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে, বা আমরা যদি বর্ণগোত্র বর্ণের হিসাব করি, যারা কালো তাদের হিমোগ্লোবিন বেশি থাকবে, যারা ফর্সা তাদের হিমোগ্লোবিন কম থাকবে। সো ফর্সা কিন্তু আসলে খুব একটা ভালো জিনিস না। ফর্সা রোগীদের কিন্তু অনেক রোগ হয়। ঠিক আছে? মানে অনেক ধরনের রোগ হয় ফর্সা, যারা স্কিনের ফর্সা। আচ্ছা, তারপরে হচ্ছে রক্তাল্পতা শুরু হওয়ার তীব্রতা, মানে আপনার যে অ্যানিমিয়াটা ডেভেলপ করতেছে সেটা আসলে কত সিভিয়ারলি হচ্ছে। আপনি মনে করেন 1 বছরে আপনার হিমোগ্লোবিন 0.5 কমলো, তাতে তো আসলে ভয় পাওয়ার অত কিছু না, আপনি এটা সময় পাবেন। কিন্তু যদি দেখা গেলো যে 7 থেকে 10 দিনের মধ্যে হিমোগ্লোবিন আপনার ধাম করে 2-3 নেমে যায়, তাহলে সেটা অনেক বেশি বিপজ্জনক। তারপর হচ্ছে যে রক্তপাত হচ্ছে, সেই রক্তপাতের সোর্সটা কি? সেটা কি মল না প্রস্রাব, নাকি আপনার এই যে মাসিকের মাধ্যমে, নাকি আপনার ফুসফুসের মাধ্যমে, নাকি আপনার এই যে কোনো তন্ত্রের মাধ্যমে যাচ্ছে। অনেক রুগী দেখবেন যে মুখ দিয়ে কফতে রক্ত ফেলতেছে, আপনি কফটা খেয়াল করছেন আর রক্ত পড়তেছে, কিন্তু রুগীর কোনো বিন্দু আছে না, আমার অনেক আগের থেকে হচ্ছে, তো এরকম চলতেছে, কোনো ব্যাপার না, কিন্তু সেইটাতে অভ্যস্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে কোনো সংক্রামক ব্যাধি আছে কিনা। এমন কিছু রোগ আছে যে রোগগুলোতে আপনার এই হিমোগ্লোবিন কমে যেতে পারে, যেমন পার্ভোভাইরাস, তারপরে হেপাটাইটিস, HIV, এই ধরনের রোগের ক্ষেত্রে আপনার হিমোগ্লোবিন কমে যেতে পারে। তারপরে কিছু সার্জারি আছে, যেই সার্জারিগুলোর পরে ইমিডিয়েটলি, মানে সার্জারি করার ইমিডিয়েটলি তার অ্যানিমিয়া দেখা দিতে পারে, সেটা হচ্ছে ফ্লেবোটমি। ফ্লেবোটমি কি জিনিস? ফ্লেবোটমি হচ্ছে আমাদের যে ভেইন আছে, এই ভেইনের যদি কোনো অপারেশন করা হয়, তাহলে ভেইন অপারেশন করার সময় প্রচুর রক্তপাত হয়, যে কারণে তার অ্যানিমিয়া দেখা দিতে পারে। যেমন আমরা একটা কমন একটা পরীক্ষা, মানে অপারেশন করি আমরা, কি হার্টের বাইপাস করে না? হার্টের বাইপাস করার সময় কিন্তু প্রচুর পরিমাণে রক্ত দরকার পড়ে, প্রায় 8 থেকে 10 লিটার রক্ত দরকার পড়ে। এই 8 থেকে 10 লিটার রক্ত স্ট্যান্ড বাই রাখার প্রয়োজন হয়। কেন? রক্ত যদি এত বেশি, মানে হার্টে বাইপাস যখন করা হয় তখন যে তার যে ভেসেলগুলো আছে এগুলোকে বাদ দিয়ে আরেকটা যে ভেসেল ডেভেলপ করা হয়, মানে তৈরি করে দেওয়া হয়। তো এই যে তৈরি করে দেওয়া প্রসেস, এইটা যদি সময় বেশি লাগে তাহলে তো প্রচুর রক্ত নষ্ট হচ্ছে। এই জন্য তাকে যতক্ষণ অপারেশনটা চলে ততক্ষণ হচ্ছে রক্ত তাকে শরীরে দিয়ে যেতে হয়। তা এই জন্য জাস্ট আফটার ইমিডিয়েট অপারেশন আপনার হিমোগ্লোবিন কম দেখা দিতে পারে।
তারপরে হচ্ছে জন্ডিস যদি হয় তাইলেও আপনার এই হিমোগ্লোবিন কম দেখা দিতে পারে। জন্ডিস যে হচ্ছে, আমি আপনাদেরকে ফিজিওলজির পড়ার ব্যাপারে বারবার বলতেছি, এটা এই চ্যাপ্টারটা পড়ার আগে আপনারা ব্লাডের ফিজিওলজিটা একবার পড়ে নিয়েন। HE আর গ্লোবিন এই দুইটা মিলে হচ্ছে হিমোগ্লোবিন। এই HEটা হইতেছে হচ্ছে হেম বা আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। এই দুইটা মিলে হচ্ছে হিমোগ্লোবিন। যখন আপনার ইয়ে হবে, এই যে লিভারে যখন এই হিমোগ্লোবিন এই আরবিসি যখন ডিস্ট্রাকশন রেট বেড়ে যাবে, তখন লিভার সেলের ডিস্ট্রাকশন রেট বেড়ে যায়। লিভার সেলের ডিস্ট্রাকশন রেট বেড়ে যায়, এবং লিভার সেলের ডিস্ট্রাকশন রেট যখন বাড়ে, লিভার সেলে কি থাকে? বিলিরুবিন থাকে। বিলিরুবিন থাকে, এবং ওই সেলের থেকে, লিভার সেলে না, আসলে লিভারের বর্জ্য পদার্থ হিসাবে বিলিরুবিন এবং বিলিভার্ডিন আসতে থাকে। তো আপনার লিভার সেল যখন ধ্বংস হয়ে যায়, তখন এই বর্জ্য পদার্থগুলো কি হবে? ফ্রি হয়ে যাচ্ছে না? এই বর্জ্য পদার্থগুলো তখন সার্কুলেটিং ব্লাডে চলে আসতেছে, ব্লাড ফ্লোতে চলে আসতেছে। বিলিরুবিন, ফ্রি বিলিরুবিন যখন সার্কুলেটিং ব্লাডে চলে আসে, তখনই সেটা হচ্ছে জন্ডিস। ফ্রি বিলিরুবিন যখন সার্কুলেটিং ব্লাডে চলে আসে, তখন সেটা হচ্ছে জন্ডিস। এখন জন্ডিস বললাম, কিন্তু আমি এখন একটা লাইন লিখলাম যে 0.8 মিলিগ্রাম পার ডিএল, এই মাত্রা পর্যন্ত এটা স্বাভাবিক। 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার, এই মাত্রা পর্যন্ত স্বাভাবিক। যদি এটা 1-এর উপরে উঠে যায়, তখন তাকে, রুগীকে কি বলতে হবে? রেস্টে থাকতে বলতে হবে, লিভারকে রেস্ট দিতে হবে। যদি 2-এর উপরে উঠে যায়, তখন বলা হবে ক্লিনিক্যাল জন্ডিস। এর আগ পর্যন্ত, মানে 0.8 থেকে 2 পর্যন্ত যে জন্ডিসটা, এইটাকে বলা হবে প্রি ক্লিনিক্যাল জন্ডিস। প্রি ক্লিনিক্যাল জন্ডিস। আর যদি আপনার 2-এর উপরে উঠে যায়, তখন সেটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস। এখন এই জন্ডিসটা যখন ডেভেলপ করবে, তখন তার এনিমিয়াও ডেভেলপ করবে। পুরো প্যাথোফিজিওলজি যদি পড়তে হয়, এইটুকুর পুরো প্যাথোফিজিওলজির জন্য 2টা ক্লাস দরকার, 2 ঘন্টা করে। একটু ঝামেলাপূর্ণ জায়গাগুলা। কি কোনটা? বিলিরুবিন। হ্যাঁ, লিভারের বর্জ্য পদার্থ হিসাবে বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয়। লিভার সেল যে কাজ করে, এই লিভার সেল কাজ করার কারণে একটা বর্জ্য পদার্থ তৈরি হয়। ওই বর্জ্য পদার্থটাই হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, আপনার তারপরে কি হচ্ছে যে জন্ডিস হচ্ছে। তারপরে এরকম আরো অনেকগুলা ইস্যু আছে, যেমন ধরেন অতিরিক্ত অ্যালকোহল যদি কেউ খেয়ে ফেলে, তার হচ্ছে এরকম হিস্ট্রি থাকতে পারে এনিমিয়ার। তারপরে ডায়েট যদি খুব অনিয়ম করে, দেখবেন যে অনেক মেয়ে আছে ডায়েট করতেছে, আমি ডায়েট করি, ঠিক আছে, 7 দিন পর টুং বসার থেকে পড়ে গেছে, শুয়ে গেছে। কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে গেছেন, আরে বা আপনার মেয়েকে আপনি না খাওয়াই রাখছেন কেন? তার তো শরীরে হিমোগ্লোবিন চলে আসছে 6-এ, তাকে এখন রক্ত দিতে হবে। মানে সে 7 দিন না খেয়েছিল, এই কি জিনে, এই শশা আর পানি খেয়েছিল, 7 দিনের মধ্যেই অবস্থায় কেরোসিন। ঠিক আছে, এই অবস্থা হইলে এরকম হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো এইটা ছিল হিস্ট্রি অংশটা। আপনারা বুঝতেছেন না এনিমিয়া জিনিসটা কতটা জটিল, একটু পরে আর মানে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে যেটা করতে হবে, যে সে ফ্যাকাশে হয়ে গেছে কিনা, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে কিনা, এইটা খুঁজে বের করতে হবে। তার তাপমাত্রা কেমন, বডি তাপমাত্রা। হিমোগ্লোবিন যদি কমে যায়, তাপমাত্রা কি বাড়বে না কমবে? তাপ, কমন সেন্স উনি বলছে কমে যাবে, আর কে কি বলবেন? কমবে। কেন কমবে? কেন কমবে বলেন, বলেন। দুর্বলতার জন্য না। আরবিসি তো হচ্ছে কন্টেইনার,
আরবিসি তো হচ্ছে কন্টেইনার, হিট কন্টেইন করবে তো সে তো কন্টেইন করার মতো কিছু নাই, তো সেই জন্য সে টেম্পারেচার কমে যাবে। তারপরে লিম্ফ নোড ফুলে যাবে, আপনার এইখানকার লিম্ফ নোডগুলা ফুলে যাবে বা এইখানকার লিম্ফ নোডগুলা ফুলে যাবে, আপনার যে ইঙ্গুইনাল লিম্ফ নোড ফুলে যাবে। তারপরে হচ্ছে স্প্লিন বড় হয়ে যাবে। স্প্লিন বড় হবে কেন? লিম্ফ নোড বড় হওয়া মানে স্প্লিনও বড় হবে, কারণ লিম্ফ নোডের বড় ভাই হইতেছে স্প্লিন, লিম্ফ নোডগুলোর বড় ভাই হইতেছে স্প্লিন, সেই স্প্লিন বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে টেকিকার্ডিয়া দেখা দিবে এবং হাইপারটেনশন। সবাই দেখাইতে হবে এটা, ওই ছোট বাবুকে আবার গেল গেত, আমি তো ওর দরকার আজকে, ও ভালো একটা দিনে আসছে, আমি এটা দেখাবো। টেকিকার্ডিয়া ডেভেলপ করবে, তারপরে হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করবে। টেকিকার্ডিয়া মানে কি? নর্মালি আমাদের হার্টবিট কত বিট পার মিনিট? হার্টবিট 70 থেকে 72 পার মিনিট, কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় যে হার্টবিট 85-র উপরে উঠে গেছে, 100 চলে যায়। হার্টবিট এত দ্রুত চলতে থাকে, মানে হার্ট দ্রুত কাজ করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন শুরুতেই আমি আপনার একটা জিনিস দেখাইছিলাম না, ইএসআর। তারপরে এই পরীক্ষাটার নাম কি? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যে টোটাল রক্তে কি মানে পুরো রক্তের মধ্যে কোন সেলটা কতটুকু আছে না আছে সব কিছু আপনার এখান থেকে আপনারা জেনে নেবেন। জেনে নিলেই তখন বুঝতে পারবেন যে এখানে তার হিমোগ্লোবিনের কি অবস্থা আছে। যদি সিবিসি উইথ পিবিএফ, সিবিসি উইথ পিবিএফ পরীক্ষাটা, যে পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে সিবিসি উইথ পিবিএফ। আচ্ছা, এখন এখানে কিছু পরীক্ষার আছে, মানে ইন্টারপ্রিটেশন আছে। ইন্টারপ্রিটেশনটা কিরকম? যদি ডাব্লিউবিসি এবং প্লেটলেট হচ্ছে আপনার স্বাভাবিক থাকে কিন্তু আরবিসির কাউন্ট কম থাকে, তখন সেটা হয়ে যাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। রেটিকুলোসাইট যদি আপনার যে বেশি থাকে তখন সেটা হয়ে যাবে কি? রেটিকুলোসাইট সংখ্যায় স্বাভাবিক আছে, মানে আরবিসির সংখ্যায় স্বাভাবিক আছে কিন্তু সেল সাইজটা ছোট, তাইলেও সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে মাইক্রোসাইটিক। মাইক্রো মানে কি? ছোট, সাইট মানে কোষ, মাইক্রোসাইটিক আরবিসি মানে আরবিসিটা সাইজে ছোট। তারপর হচ্ছে এমসিভিতে দেখবো কি? মিন কর্পাসুলার ভলিউম। মিন কর্পাসুলার ভলিউম মানে কি? যে একটা কোষের মধ্যে আপনার যে পরিমাণ আরবিসি, মানে একটা আরবিসির মধ্যে যে পরিমাণ হিমোগ্লোবিন আছে সেটা স্বাভাবিক মাত্রায় আছে কিনা। যদি স্বাভাবিক মাত্রা থেকে কম থাকে তাহলে বুঝতে হবে যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিচ্ছে। অথবা আরেকটা রোগ আছে থ্যালাসেমিয়া, সেটা দেখা দিচ্ছে। থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা পরে বলবো, সেজন্য আমি এটা এখন বলছি না। এইভাবে করে প্রত্যেকটা জিনিসে আপনাকে ধীরে ধীরে খুঁজে বের করতে হবে। আমি সবগুলো যদি বলতে যাই আজকে আর অন্য কিছু পড়াইতে পারবো না। আমি ওইটা আপনাদের যখন লেকচার শিটে দেওয়া থাকবে সেটা আপনারা বুঝে পড়ে নেবেন। যদি না বুঝেন আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন, দরকার হলে আমি অনলাইনে আপনাদের একটা ক্লাস করে দিব, ঠিক আছে? এটা কিন্তু অফ দ্য রেকর্ড কথাবার্তা, মানে অন দ্য রেকর্ডে এটা অনলাইনে কোনো ক্লাস হয় না, ঠিক আছে? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার। তাইলে এখন খেয়াল করে দেখেন, প্রথমে কি থাকবে? ক্লান্তি থাকবে, দুর্বলতা থাকবে, তারপরে ফ্যাকাশে ত্বক, স্কিন ফ্যাকাশে থাকবে, তারপরে যদি একটু জন্ডিস টাইপের হয় তাহলে একটু ত্বকটা হলদেটে হয়ে যেতে পারে, তারপরে অনিয়মিত হার্টবিট। এখন আপনি বললেন যে স্যার আপনি তো অনিয়মিত বলেন, আপনি বলছেন হার্টবিট বেড়ে যাবে। হার্টবিট বেড়ে যাওয়াটাই তো অনিয়মিত, ইরেগুলারের বাইরে, রেগুলারের বাইরে অনিয়মিত। তারপর হচ্ছে নিঃশ্বাসের দুর্বলতা। যদি আপনি হার্টবিট যদি বেশি হয় তাহলে আপনি কি শ্বাস কি আপনি সঠিকভাবে নিতে পারবেন? এরকম ভাবে লম্বা ধীরে লয়ে শ্বাস নিতে হবে, যাতে আপনি মনে হচ্ছে যেন শ্বাস নিতে ফেলতে খুব কষ্ট হচ্ছে। তারপর হচ্ছে মাথা ঘোরা এবং হালকা মাথা ব্যথা, দুইটাই থাকতে পারে। মানে উনি যখন হাঁটবে তখন তো সে দুর্বল, এরকম টলবে, ঠিক আছে? এরকম টলবে। বুকে ব্যথা হবে। বুকে ব্যথা কেন হবে? আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, হার্টকে বেশি পরিমাণ পাম্প করতে হচ্ছে, মাসেল ব্যথা হয়ে যাবে।
ঠান্ডা হাত পা, হাতের তালু পায়ের তালু কি হবে? ঠান্ডা হবে, কোল্ড অ্যান্ড কামি হয়ে যাবে। তারপরে মাথা ব্যথা থাকবে, সেটা আগেও বলেছি। এই যে লক্ষণগুলো আপনারা পাইলেন, এই লক্ষণগুলো এবার চিন্তা করেন তো কোন ওষুধের সাথে মিলে যায়? চিন্তা করেন কোন ওষুধের সাথে মিলে? বলেন। মাথা ঠান্ডা, এই যে হাত পা শীতল হয়ে আসে, তারপরে গায়ে হাত পা ফ্যাকাশে হয়ে যায়, তারপরে মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগে, শীত শীত লাগে। আসলে অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে। আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, আয়রনের অভাবে যদি হয়, তাহলে আপনার মেডিসিন হবে হচ্ছে ফেরামেট। ফেরামেট যদি আয়রনের অভাবে হয় তাহলে সেটা হবে ফেরামেট। তবে এই ফেরামেটের পাশে একটা এই যে হোয়াট সাইন দিয়ে রাখেন, হোয়াট সাইন দিয়ে রাখেন। কেন, এটা ব্যাখ্যা আমি পরে দিব, এটা আসবে ফেরামেট। আচ্ছা, তারপরে হচ্ছে চায়না একটা মেডিসিন আছে, তারপরে হচ্ছে নেট্রামিউর একটা মেডিসিন আছে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা মেডিসিন আছে, মানে আমরা যে অ্যালুমিনা বলি না, এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এই একটা মেডিসিন আছে। তারপরে হচ্ছে আপনার কার্বোভেজ একটা মেডিসিন আছে, তারপরে প্লাম্বাম মেটালিকাম একটা মেডিসিন আছে, অনেক কুপ্রাম মেটালিকাম একটা মেডিসিন আছে। এই অনেক মেডিসিন আছে যেটা আমরা অ্যানিমিয়া কারেকশন করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কারেকশন করতে পারি, কিন্তু কত হইলে আমরা কারেকশনের চেষ্টা করব? এটা ক্লিনিক্যালি বোঝা খুব জরুরি। মনে করেন একজন মানুষ, তার হিমোগ্লোবিন নিয়ে আসছে 8 গ্রাম পার ডেসিলিটার। একজন মানুষ যার হিমোগ্লোবিন আপনি পাচ্ছেন 8 গ্রাম পার ডেসিলিটার, আরেকজন মানুষ যার পাইলেন 6 গ্রাম পার ডেসিলিটার। বিপদ কার বেশি? 6-এ। 8-এও বিপদ আছে। ব্লিডিং এর হিস্ট্রি অনুযায়ী সেটা আপনার খুঁজে বের করতে হবে। যদি কোনো ফিমেল হয় এবং সে যদি একজন পুরাতন মা হয়, যদি ফিমেল হয় এবং একজন পুরাতন মা হয়, তাহলে এই 8 থেকে আপনি 10-11তে মেডিসিন এবং নিউট্রিশন দিয়ে কভার করতে পারবেন। কিন্তু যদি পুরুষ হয় তাহলে অবশ্যই তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, কোনো মেডিসিন দিয়ে লাভ হবে না। ব্লাড ট্রান্সফিউশন, রক্ত দিতে হবে। হ্যাঁ, এবং রক্ত দিতে হবে এখানে মিনিমাম 3 ইউনিট রক্ত তাকে দিতে হবে। স্টেট মানে দ্রুত, সাথে সাথে দিতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখেন। এই জ্ঞান কিন্তু আপনাদের বইয়ে দেওয়া থাকবে না, কোনো বইয়ে জ্ঞান দেওয়া নাই। না, মহিলাদেরকে না, পুরাতন মা, মহিলা এবং পুরাতন মা, কারণ তার শরীর স্ট্রেস নিতে পারবে। কিন্তু নতুন মেয়ে, অল্প বয়স্ক মেয়ে যদি হয়, সেটা রিস্ক ফ্যাক্টরে চলে যাবে। আর যদি নতুন মা হয় তাইলেও সেটা রিস্ক ফ্যাক্টরে চলে যাবে। ব্যাপারটা বুঝাতে পারছি? যদি 6 হয়, চোখ বন্ধ করে 5 ব্যাগ রক্ত লাগবে তার। এটা খুব ডেঞ্জারাস। জি, দেওয়ার খরচ, ব্লাড দেওয়ার খরচ। শোনেন, বুঝি না কি বলছেন? যতবার দিতে হবে, মানে ঘাটতি থাকবে ততবারই দিতে হবে। রেস্ট, হ্যাঁ, আমি এই যে এটা শেষ করে দিব, আমার মাথায় আছে। আপনার যতবার প্রয়োজন হবে ততবার দিতে হবে। এখানে সমস্যাটা হচ্ছে ব্লাডের অল্টারনেট কোনো কিছু নাই, রক্তের অল্টারনেট কিন্তু কোনো কিছু নাই, এটা মাথায় রাখতে হবে। আপনাকে চিকিৎসা করতে হবে যাতে পরবর্তীতে রক্ত না লাগে, সেই জন্য আপনি চিকিৎসা করতে পারেন। কিন্তু সব রোগের কি চিকিৎসা হয়? তাহলে
আপনি বাঁচিয়ে রাখার জন্য তাকে ব্লাড দিতে হবে, এখানে অন্য কিছু করার কোনো সুযোগ নাই। ব্যাপারটা বুঝাতে পারছি? মানে এটা কিন্তু আপনার সেন্স কাজে লাগাইতে হবে, এখানে আবেগ দিয়ে কোনো লাভ নাই। ক্লিয়ার বিষয়টা? অনেকে অনেক সময় আবেগ দিয়ে অনেক কিছু বলে ফেলে, কিন্তু আবেগের স্থান রুগী দেখার সময় আবেগের স্থান নাই। নিজেকে প্রশ্ন করবেন যে আমার মা যদি এই অবস্থায় থাকতো তাহলে আমি কি করতাম, আমার সন্তান যদি এই অবস্থায় থাকতো তাহলে আমি কি করতাম। নিজেকে প্রশ্ন করবেন, তাহলে উত্তরটা সহজে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 6 গ্রামে আসলেন, এই তথ্য তো ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত থাক।